কেন শিবির করব, শিবিরকে কেন গুপ্ত সংগঠন বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে ফ্রি মিক্সিংয়ে শিবির কীভাবে দেখে, ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা বলছি। ছাত্র শিবিরের গুপ্ত সংগঠন বলা হয়, এটার কোনো ভ্যালিড রিজন নাই। একটা সময় বলা হয়তো রক কাটি, এখন এই প্রজন্মের রক কাটার টার্মিনোলজিটা আর এই প্রজন্মের সাথে যাচ্ছে না, কারণ সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সব কিছু দেখতে পারে, সোশ্যাল মিডিয়া আছে। এখন তো 5 আগস্টের পরে কয়টা রক কীভাবে কাটা হয়েছে, তার সাথে কারা জড়িত, সব ডাটা তো এখন আর্কাইভ করাই আছে। সুতরাং এইটা নিয়ে আর রাজনীতি যেহেতু করতে পারবে না, তাহলে এতদিন যে রাজনীতি করছে এখন অন্য রাজনীতি করে তো ট্যাগিং দিয়ে তাদের উপরে দায় চাপাইতে হবে। দায় চাপানোর জন্য এখন আরেকটা নতুন টার্মিনোলজি তারা নিয়ে আসছে, গুপ্ত। এইটাও দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না। আগে বলতো রক কাটে, কোথায় রক কাটে? ওই কাটে এক জায়গা, কোথায় যে কাটে বাংলাদেশে এখন পর্যন্ত এটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু রক কাটে, একটা ট্রমা সৃষ্টি করা হয়েছে। প্রথম আলো পত্রিকা নিউজ করছে, আমরা বলছি কারো নাম উল্লেখ করে নিউজ করো না কেন? আওয়ামী লীগের আমলে 13 সালে 14 সালে যখন নিউজ করছো, আওয়ামী লীগের সাথে কি আমাদের খুব সম্পর্ক ছিল নাকি? তখনও প্রথম আলো নিউজ করছে শিবির সন্দেহে, শিবির হচ্ছে রক কাটা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে শিবিরের নেতা। কে এসে কিভাবে কাটছে? যার কাটছে সেও তো স্টেটমেন্ট দেবে, সে তো জীবিত থাকার কথা, মামলা তো করবে, মামলা তো আসামি হওয়ার কথা, তার তো জেল জুলুম হওয়ার কথা, কিচ্ছুই হবে না। আহারে, রাষ্ট্র আমাদের উপর একটা দায় চাপাই দিয়ে বসে আছে। দ্বিতীয় অবস্থায় এখন আবার গুপ্ত গুপ্ত বলতেছে। এই গুপ্ত বললে তো তারা শেষ হয়েছে, ভাবছে যে একটা টার্ম নিয়ে এসে ছাত্র শিবিরকে ডিহুমিনাইজ করা যাবে, আদারিং করা যাবে ছাত্র থেকে। অথচ যারা গুপ্ত গুপ্ত বলে তারা কিন্তু 15 বছর আমাদের সাথে থেকে আন্দোলন করছে, পাশাপাশি বসছি, বিভিন্ন সময় কথা বলছি, দাওয়াত দিছি, একসাথে ছিলাম আন্দোলনে, একসাথে ছিলাম জুলাই আন্দোলনে। কিন্তু এখন দেখে যে হয় না, তাদের পেট পচা আদর্শ মানুষ এখন গ্রহণ করে না। ছাত্র শিবির থেকে দূরে রাখানোর জন্য এখন ট্রমা সৃষ্টি করতে হবে, ছাত্র শিবিরকে মনস্টার বানাইতে হবে, সেজন্য তারা টার্মিনোলজি নিয়ে আসে। তো তাদের এই কথাগুলোতে আমরা অত বিচলিত না। আমরা বলি আমরা তো সামনে আগাচ্ছি, ওরা পিছনে বসে বসে আমাদেরকে টেনে ধরার চেষ্টা করে। তো যারা পথ দেখায় তারা থাকে এগিয়ে, আর যারা সমালোচনা করে তারা পিছনেই লেগে থাকে। তো ওই পিছনে লেগে থাকাদের দিকে তাকিয়ে দেখারও সময় নাই আমাদের, ওইটুক দেখলে ওইটুক সময় আমাদের নষ্ট হবে। আমরা বলছি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। 1971 সালের মুক্তিযুদ্ধের শিবিরের ভূমিকা, শিবিরের জন্মই হয় না, ইনফ্যাক্ট আমারও জন্ম হয় নাই তখন। আমার ভূমিকা তখন কি বলবো, আর ভূমিকার তো কোনো প্রশ্নই ওঠে না। 77 সালে আমাদের জন্ম হয়েছে, নতুন কনস্টিটিউশন, নতুন সিস্টেম, নতুন আলোকে ইসলামী ছাত্র শিবির স্বাধীন বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। শরীয়ত মেইনটেইন করে মেয়েরা যা করতে পারে ওইগুলো করে মেয়েরা কেন শিবিরের পোস্ট পেতে পারে না? শিবিরকে নিয়ে যে মানুষের ভীতি, মানে শিবিরের উগ্রবাদী কর্মকাণ্ড, সেগুলো সম্পর্কে জানতে চাই। উগ্রবাদী কর্মকাণ্ড আপনারা দেখছেন কি না? দেখেন নাই। টকশোতে বামরা বলে এসে যে শিবিরকে এখন যেভাবে দেখছেন আসলে ওরা ওইভাবে না, ওরা এখন ভালো সাজছে ভোট পাওয়ার জন্য, ছাত্রদের কাছে যাওয়ার জন্য, পরে আবার অন্যরকম হয়ে যাবে, এরকম বলে। তা আমরা বলছি তাহলে কোন সময় উগ্র ছিল? এমন একটা সময়ের কথা বলবে যখন আপনার জন্ম হয় নাই, যাতে আপনারা বোঝানো সহজ আর কি। ওরা ওইরকম ছিল। আবার এই প্রজন্ম যখন আমাদের বিরোধিতা যারা করে, তারা আবার ওই বুড়া বয়সে যে এরা বলবে শিবির একসময় এরকম ছিল, তখন কিন্তু আমাদের সময় এরকম ছিল, এখন নাই ভালো হয়ে গেছে। এইগুলো বলতেই থাকবে, এগুলো চিরাচরিত একটা নিয়ম, এটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে আমরা বিচলিত হই না। আমাদের বোনদের ব্যাপারে আমরা তো বলেছি আমাদের সকল প্রোগ্রামে তারা অ্যাফিলিয়েটেড হতে পারে। লিডারশিপের ক্রাইটেরিয়ায় বাংলাদেশে এখনও পর্যন্ত আমরা মনে করছি সামাজিক যে পরিস্থিতি, তাতে আমাদের বোনদের জন্য আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত, এবং সেটা আছে। সেই প্ল্যাটফর্মের সভানেত্রী হয় তাদের নিজেদের মধ্য থেকে। বাংলাদেশের একটা ছাত্র সংগঠন, এরকম বড় বড় অনেক ছাত্র সংগঠন আছে কোনো যারা মেয়েদেরকে বোনদেরকে অ্যাকোমোডেট করে, কিন্তু জীবনে একটা কেন্দ্রীয় সভাপতি বোনেদের মধ্য থেকে হয় না। পাওয়ার এক্সারসাইজে তাদের খালি মিছিলে সামনে রাখায় হাঁটানোর জন্য, লিডারশিপে তাদেরকে দেবে না। এরপরে হচ্ছে কয়েকজনকে নিয়ে আসে, অধিকাংশ অ্যাকোমোডেট হয় না। আবার যখন ইসলামী ছাত্র শিবির বোনদেরকে লিডারশিপ কোয়ালিটিতে নিয়ে আসার জন্য ছাত্র সংসদগুলোকে অ্যাকোমোডেট করছে, এরপরে স্লাট শেমিং শুরু করছে, এমন বুলিং শুরু করছে, ট্যাগিং শুরু করে দিছে যে অতিষ্ঠ হয়ে গেছে। এমন বাজে বাজে জিনিসগুলো তারা করছে। কিভাবে লিডারশিপে আসবে তারা, কিভাবে আসবে? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সংগঠনগুলো করার কারণে ছেলে মেয়ে একসাথে যখন করে তখন শ্লীলতাহানির ঘটনাগুলো ঘটছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হচ্ছে, এরপরে প্রতারণা করছে। এই অভিযোগে অনেক নেতৃবৃন্দের সাথে অনেক বোনেদের এই সম্পর্কের কারণে এখন ম্যাসাকার হয়ে গেছে, জীবন হেল হয়ে যাচ্ছে। এরপরে আত্মহত্যা করছে, এই ঘটনাও তো ঘটছে। আমাদের সোশ্যাল স্ট্রাকচার তো এই পর্যায়ে চলে গেছে। সুতরাং আমরা মনে করছি
যে লিডারশিপ কোয়ালিটির জায়গা থেকে বোনেদের আলাদা প্ল্যাটফর্ম, নিজেদের নেতৃত্ব, নিজেরা নিজেদের জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলেই সেটা বর্তমান সময়ের জন্য ভালো হবে। এবং ইসলামী ছাত্র শিবির লিডারশিপের জায়গায় ছাত্রদের নিয়ে কাজ করবে। সামগ্রিক ইউনিক প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে সবাইকে এঙ্গেজ করেই ইসলামী ছাত্র শিবির তাদের প্রোগ্রামগুলো করে থাকে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে শিবির কিভাবে সহায়তা করে? আমাদের টোটাল কার্যক্রম যেগুলো রয়েছে তার অধিকাংশই হচ্ছে 95% হচ্ছে ক্যারিয়ার গঠনমূলক প্রোগ্রাম। আর পলিটিক্যাল প্রোগ্রাম যেগুলো দেখেন এগুলো নট মোর দ্যান 5%। আমাদের ক্যারিয়ার গঠনের প্রোগ্রামগুলো স্তর ভিত্তিক হয়। যেমন এসএসসি লেভেলগুলোতে এক ধরনের প্রোগ্রাম, এতদিন হয়তো বিভিন্ন নামে আমাদেরকে করতে হয়েছে, শিবিরের নামে তো কোনো প্রোগ্রাম করতে পারি নাই, একটু করলেই গ্রেপ্তার করা হয়েছে। আমাদের স্কুল স্টুডেন্টদের জন্য আমাদের একটা পত্রিকা আছে, কিশোর কণ্ঠ পত্রিকা। এই পত্রিকার পাঠক ফর্মের মধ্য দিয়ে স্টুডেন্টদের মানবিক বিকাশ, স্টুডেন্টদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের আয়োজন, বৃত্তি প্রকল্প চালু করা। এই বছরও বৃত্তি প্রকল্পে প্রায় 7 লক্ষ স্টুডেন্ট আমাদের এই বছর বৃত্তি প্রকল্পের আওতায় এসেছে, অংশগ্রহণ করেছে। এর বাইরে আমরা বিভিন্ন ধরনের পাঠ প্রতিযোগিতা, পাঠ মূল্যায়ন প্রতিযোগিতা ছাড়ি, সফট স্কিল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট, এরপরে নানা ধরনের আয়োজনগুলো আমাদের থাকে। কিছুদিন পরে আরেকটা প্রোগ্রাম আছে ঢাকাতে 19-20 তারিখে, এটা হচ্ছে সায়েন্স ফেস্ট। এই সায়েন্স ফেস্টে যেটা হয়, সারা বাংলাদেশ থেকে সবচেয়ে মেধাগুলোকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি। গত বছর আমাদের যে সায়েন্স ফেস্টটা হয়েছিল, এখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা পদক পেয়েছিল প্রজেক্ট প্রেজেন্টেশন করে, তাদের একটা বড় অংশ পরে গিয়ে আবার ইউএসএ, এই বছরেই ইউএসএ থেকে তারা নিয়ে আসছে, তাদের অ্যাওয়ার্ড নিয়ে আসছে, লন্ডন থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছে। এইখানেও ইসলামী ছাত্র শিবির তাদেরকে ফান্ডিং করেছে, তাদেরকে সহযোগিতা করেছে মেধার বিকাশের জন্য, তাদের প্রজেক্টগুলোকে আবার ইউটিলাইজ করার জন্য ফার্দার মন্ত্রণালয়ের সাথে এলাই হয়ে কিভাবে কাজ করতে পারে, এখানে ফান্ডিং কিভাবে নিয়ে আসা যায় সেটার চেষ্টা আমরা করছি। আবার এই যে ছোটো ছোটো মেধাগুলোকে নারিশ করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা, যেমন অক্সফোর্ডে আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে, সেখানে জব করছে, ক্যামব্রিজে পড়াশোনা করছে, জব করছে, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ইউনিভার্সিটি অফ মালয়তে পড়াশোনা করছে, বা পৃথিবীর একেবারে টপ র্যাঙ্কিংয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলোতে যারা পড়াশোনা করছে তাদের সাথে আমরা একটা ব্রিজিং করে দিই, তাদের প্রজেক্টগুলো যেন আরও ম্যাচিউর হয়। সেজন্য ওই রকমভাবেই তাদেরকে তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির এই ব্রিজিংয়ের কাজগুলো করে থাকে। হয়তো সীমাবদ্ধতা আছে, 4 কোটি স্টুডেন্ট, আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা সবার কাছে পৌঁছাতে পারি না, কিন্তু ইসলামী ছাত্র শিবির ক্যারিয়ারের স্কুল লেভেলে এই কাজগুলো করে। ইন্টারমিডিয়েটে আমরা কোচিং সার্ভিসগুলো দিয়ে থাকি, ফ্রি কোচিং ক্লাসগুলো করিয়ে থাকি, পার্সোনাল মেন্টরশিপ করিয়ে থাকি, এরপরে তাদেরকে বৃত্তি প্রকল্পের আওতায় নিয়ে এসে সহযোগিতা করার জন্য চেষ্টা করে থাকি। একাডেমিক্যালি তাদের ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করার মধ্য দিয়ে তাদের রাস্তাটা কেমন হবে ওয়েটা আমরা বলে দেই। যেমন এসএসসি পরীক্ষার পরে এবার যারা A+ পেয়েছিল তাদের নিয়ে আলাদা ক্রাইটেরিয়ায় প্রোগ্রাম করা হয়েছে। আমরা 80% এসএসসিতে A+ প্রাপ্ত ভাই বোনদের কাছে আমরা এই বছর পৌঁছানোর চেষ্টা করেছি। ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, সামনে ইন্টারমিডিয়েটে পড়াশোনা কিভাবে করতে হবে, ইউনিভার্সিটিতে সিট কেমন আছে, কত প্রতিকূলতা, কী ধরনের কম্পিটিশন আছে, সেই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের যে কোচিং সার্ভিস যেভাবে সহযোগিতা করতে পারে সেভাবে আমাদের কথাগুলো আমরা বলার চেষ্টা করি। আমরা জাস্ট রাস্তা বলে দেই, সে যেখান থেকেই সার্ভিস নেয় আমাদের সাথে আপত্তি থাকে না। এরপরে ইউনিভার্সিটিতে পড়ার পরে আমরা চেষ্টা করি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কীভাবে প্রিপারেশন নিলে তুমি ভালো করতে পারবা, এই জিনিসগুলো আমরা অ্যাকোমোডেট করার জন্য চেষ্টা করি। যেমন আজকের এই প্রোগ্রামে সম্ভবত এখানে টিচাররা এসে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করে গিয়েছে।